কয়েকবার আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন রকম জায়গাতে। ডেসপারেটলি তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন। তো মনে হচ্ছে যে অন্ততপক্ষে ২০, ২৫, ৩০ বার তিনি আহত হয়েছেন। কখনো, কখনো গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আ অলৌকিকভাবে তিনি সুস্থ হয়েছেন এবং স্বাভাবিকভাবে কাজকর্ম করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি যেভাবে আহত হয়েছেন, এরকমভাবে আসলে কখনোই তিনি আহত হননি। অবস্থাদৃষ্টে মনে হয়েছে যে তাকে টার্গেট করে যে কাণ্ড ঘটানো হয়েছে, সেই কাণ্ডের ফলে খুব কৌশলে তার যে হাড়ের মারাত্মক ক্ষতি হয়েছে। তার আ মস্তিষ্কের যে হাড় এবং মস্তিষ্কের যে ভিতরে যে রক্ত সঞ্চালন, এটা বাধাগ্রস্ত হয়েছে এবং নাক এবং মুখ এটাও আঘাতপ্রাপ্ত হয়েছে। সাধারণত এই ধরনের মারাত্মকভাবে যারা টার্গেট আঘাতের শিকার হন, তারা কক্ষনোই সুস্থ হন না, সুস্থ হয়ে ওঠেন না। এটা হলো ১ম। দ্বিতীয়ত হলো যে আ অতীতে যে কয়বারই সে অসুস্থ হয়েছে ২৪ ঘন্টার মধ্যে সে উঠে দাঁড়িয়েছে। কিন্তু এই ১ম একাধিক নেতা যেমন মির্জা ফখরুল সাহেব বেশ কয়েকবার গিয়েছেন। তো ১ম দিকে তিনি যতটা সুস্থ ছিলেন মানে নুরুল হক নুরু, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, তিনি শুধু ঘুমাচ্ছেন এবং তার অসুস্থতা বেড়ে যাচ্ছে। এবং পরিস্থিতি কতটা মারাত্মক আ সেটা বোঝা যাবে যে নুরুর স্ত্রী যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, তখন প্রধান উপদেষ্টা স্বপ্রণোদিত হয়ে নুরুকে উন্নততর চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে এরকম একটা আশ্বাস দিয়েছেন। এটা আমি মনে করি নুরুর জন্য আরো ক্ষতিকর হবে। এর কারণ হলো যে টার্গেট করে তাকে আঘাত করা হয়েছে। বাংলাদেশে বসে এই তার যেকোনো চিকিৎসার ক্ষেত্রে এই টার্গেট গ্রুপটি আর দ্বিতীয়বার তাকে আঘাত করতে পারবেন না, যদি বিদেশি কোনো ষড়যন্ত্র থাকে। অন্যথায় তিনি যদি বিদেশে চিকিৎসা করতে যান, সেক্ষেত্রে আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনারা যারা হুমায়ুন আজাদের করুণ পরিণতি জানেন, যে তাকে বেদমভাবে প্রহার করা হয়েছিল, আহত করা হয়েছিল এবং কোপানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলাতে। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং জার্মানিতে তিনি গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার পিছনে তাড়া করছিল এবং বাংলাদেশে যেটা সম্ভব হয়নি, জার্মানিতে তাকে নির্মম এবং নিষ্ঠুরভাবে কিন্তু মেরে ফেলা হয়েছিল। এর কারণ হলো যে যে চক্রটি, আন্তর্জাতিক যে চক্রটি তার পিছনে লেগেছিল, তখন ওরা গ্রুমিং হচ্ছিল। বাংলাদেশে তাদের যতটা শক্তি, তার চেয়ে ইউরোপে তাদের শক্তি ছিল অনেক, অনেক বেশি এবং এটা এখন যেটা মারাত্মক। আপনি চিন্তা করুন যে কয়েকটা এজেন্ট রয়েছে, আন্তর্জাতিক এজেন্ট, যেমন মোসাদ, সিআইএ, MI6 মানে ব্রিটেনের যেটা গোয়েন্দা সংস্থা। এরা অন্য কোনো দেশে অপারেশন পরিচালনা করার ক্ষেত্রে এতটা শক্তিশালী যেটা বলার মতো নয়। এখন নুরুর উপর যে আঘাত, সে আঘাত যদি মনে করি যারা জাতীয় পার্টি করেছে, এই আঘাত পুলিশ করেছে, সেনাবাহিনী করেছে, এটা আমরা আমাদের নিজেদের উপর জুলুম করব। এখানে নুরু অনেক দিন ধরেই যাকে বলা হয় রাজনীতির নাটাই হিসেবে তিনি অনেক কিছু জানেন। আমরা তাকে দেখেছি মোসাদের সাথে বৈঠক করতে। আমরা তাকে দেখেছি আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে তার দহরম-মহরম এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা তাকে দেখেছি পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে বা আইএসআইয়ের সঙ্গে তার সম্পর্ক। বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই সেই প্রথম থেকে, নুরু যখন ছাত্রনেতা তখন থেকেই তাদের সঙ্গে নুরুর ভালো সম্পর্ক। বাংলাদেশে যারা বিভিন্ন রাজনৈতিক দলকে ফান্ড করেন, টাকা দেন, ধনী ব্যক্তি, ধান্দাবাজ, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান,
মোরাললেস তারা প্রায় সবাই নুরুর সঙ্গে দীর্ঘদিন ধরে তারা যোগাযোগ রক্ষা করছেন। নুরু যে অফিসটিতে আগে অফিস করতেন সেটা একজন সাবেক কর্নেলের বিল্ডিং। সেটা নিয়ে মারামারি হয়েছে, নুরু সেখানে বেদম মার খেয়েছে এবং সেই সাবেক কর্নেল নুরুর রাজনৈতিক দলে ছিল এবং তিনি পিস্তল নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। নুরু সেখানে সেই কর্নেলের লোকজনের হাতে, যেটা এখন গণ অধিকার পরিষদের তারেকের গ্রুপ, সেই তারেকের প্রধান ব্যক্তি সেই কর্নেল। তো সেখানে ওই অফিস দখল করা থেকে শুরু করে এই ধরনের কর্মকাণ্ডের কারণে নুরু বিভিন্ন জায়গায় অনেক শত্রু তৈরি করেছেন। একইভাবে আরেকটি অফিস, সেখানেও কিছু গণ্ডগোল হয়েছে। জাতীয় পার্টির এই অফিসটি তিনি দখল করতে গেছেন নাকি জাতীয় পার্টির কোনো ইন্টারনাল গ্রুপ যারা আছে তাদের দ্বারা তিনি ব্যবহৃত হয়েছেন, নাকি কেবলই মাত্র জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তার যে এই রাজনৈতিক এই সময়টিকে তিনি জাতীয় পার্টির বিরুদ্ধে কাজে লাগিয়ে রাজনীতির যে নম্বর, হিরো হওয়ার যে অভিলাষ, এটা পূর্ণ করতে গিয়েছিলেন, এটা আমরা বলতে পারবো না। এখানে যেটি দেখা গিয়েছে যে তার সঙ্গে এইখানে অপারেশনে যাওয়ার আগে, অর্থাৎ তিনি যে জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছেন, সেখানে কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে, কথা বিনিময় হয়েছে। এটা এখন বের হয়ে আসছে। এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথা হচ্ছে, যেটি সাধারণত আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে এভাবে সেনা কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা হয় না। 2 নম্বর হলো যে নুরু যখন জাতীয় পার্টির অফিসের কাছাকাছি গেলেন, তিনি বুঝতে পারলেন যে তিনি যাদেরকে নিয়ে মিছিল করতে করতে এসেছেন সেই মিছিলের সব লোক তার নয়। কিছু লোক তাকে প্রভোগ করছে, তার দলকে প্রভোগ করছে এবং ওখান থেকে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি ইটপাটকেল নিক্ষেপ করছে। তিনি তাদেরকে ফিরিয়ে এনে তিনি পশ্চাৎপসরণের সর্বোচ্চ চেষ্টা করেছেন, ভিডিওতে আমরা যেটা দেখলাম। কিন্তু সময় তখন ওভার হয়ে গেছে। যেহেতু তিনি টার্গেটের মধ্যে ছিলেন, ওই যে তার দলের মধ্যে যারা ঢুকে গিয়েছিল তারা এই গণ্ডগোলটা ঘটিয়ে তাকে বিপদের মধ্যে ফেলে তারপরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তামসা দেখেছেন। এরপর তিনি এই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। ফলে এই যে নুরুর যে অসুস্থ হয়ে যাওয়াটা, মার খাওয়া এবং তাকে একটা টার্গেটের মধ্যে ফেলে দেওয়া এবং তিনি সেই টার্গেটের মধ্যে পড়া, এটা আমাদের রাজনীতির এই মুহূর্তের যে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্টে আমি মনে করি একটা বিরাট অশনি সংকেত। যদি তাকে টার্গেট করে এই কাজটি করা হয়, সঙ্গত কারণেই নুরুর মতো যারা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ এই মুহূর্তে খুব অ্যাডামেন্ট অবস্থায় আছেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং তাদেরকে একটা রেড কার্ড বা লাল কার্ড দেখানো হয়েছে। এটা গেল এক, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত, নুরুর সঙ্গে যাদের লেনদেন হয়েছে, নুরুকে যারা বিভিন্ন সময় সাহায্য করেছে, ব্যবহার করার চেষ্টা করেছে, তাদের কেউ কেউ এই ঘটনা ঘটাতে পারেন, কোনো সন্দেহ নেই।